প্রণবী ঘাবড়ে যায়। থামুন থামুন, এত উত্তেজিত হচ্ছেন কেন? হ্যাঁ, ব্যথা পেয়েছি, তবে এটা ক্ষতিকর কিছু না, মা বলল করাতে। ইরফান চুপ করে বসে। প্রণবীকে কাটলেট খাইয়ে দিতে দিতে বলে, মামা বললো বলে? কেন, এর উপকারিতা কি? যাতে বিবাহিতা লাগে আমাকে দেখতে, আর এটা তো সব মেয়েরা করে। কেন বিবাহিতা লাগবে তোমার স্বামীকে? আপনি? অবাক হয়ে বলল প্রণবী। ইরফান বিরস মুখে কাটলেটটা খেয়ে নিয়ে কণ্ঠে রাগ চেপে রেখে বলে, তো এটা আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না? বিষয়টা তো স্বামী রিলেটেড, এটাতে আমার মতামত দেওয়ার অধিকার সবচেয়ে বেশি। স্বামী রিলেটেড? ইরফানের অদ্ভুত কথাটা শুনে মৃদু হেসে ওঠে প্রণবী। ইরফান হাঁপ ছেড়ে টিস্যু নিয়ে প্রণবীর ঠোঁটে লেগে থাকা খাবার মুছিয়ে দিতে চাইল। প্রণবী সাবধান হয়ে কিছু বলতে যাবে, তখনই ইরফান বলে ওঠে, ও শিট। যা ঘটার তাই ঘটেছে। স্মাচ প্রুফ লিপস্টিক তাও তেল মশলা লেগে উঠে লেপটে গিয়েছে ঠোঁটের আশেপাশে। ইরফান বোকা বোকা মুখ করে তাকিয়ে রইল। প্রণবী শ্বাস ফেলে বলল, ঘটিয়ে ফেললেন অঘটন? জি। লজ্জিত ভঙ্গিতে ইরফান বলল, এখন কি হবে? আমাকে কেমন লাগছে? ভীষণ চিন্তিত লাগছে প্রণবীকে। ইরফান চেয়ে চেয়ে দেখছে প্রণবীকে। হঠাৎ তার হাসি পেল একটা কথা ভেবে। মেয়েরা সবসময় নিজের সাজগোজ নিয়ে সতর্ক। ইরফান টিস্যু পেপার নিয়ে ঠোঁটের চারপাশে লেগে থাকা লিপস্টিক মুছিয়ে দিতে দিতে বলল, আরে ডোন্ট ওয়ারি, ইরফান মির্জা সব ঘাটতে পারে, আবার সব ঠিক করতেও পারে। স্বামীর ওপর ভরসা রাখো। এই না না, ছাড়ুন, যা করেছেন করেছেন, এখন প্লিজ মেকআপ ঘাঁটবেন না। 2.5 ঘন্টা বসে করে নিতে হচ্ছে। আর কিছু হবে না, চুপ করে বসো তো। মেকআপ বক্স এখানে আছে দেখছি, এটা তুলে আমি নতুন করে লাগিয়ে দিচ্ছি। ইরফান ঘষছে প্রণবীর ঠোঁট। প্রণবী বাধা দিচ্ছে। ইরফান শুনছে না, উল্টে বলছে, এই রংটা অতটা ভালো না, হালকা একটা লাগিয়ে দেব। আরে ছাড়ুন, নষ্ট হবে। আমি সুন্দর করে সাজিয়ে দেব। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকলো ইসি, প্রেরণা আর ইনু। প্রেরণার হাতে একটা প্লেটে কিছু খাবার। খেতে বসতে দেরি হবে তাই বোনকে খাওয়াতে এসেছে। ওরা তিনজন হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ওরা বুঝেছে ইরফান জোর করে চুমু খাচ্ছে মেয়েটাকে। ঘটনাটা হুট করে আসা যে কারো দৃষ্টিভঙ্গিতে তেমনই লাগবে। শব্দ পেয়ে ইরফান তড়াক করে লাফিয়ে উঠল। ওরা সবাই মুখ চাওয়াচাওয়ি করছে। ইসি প্রণবীকে দেখেই আঁতকে উঠল। এত সুন্দর মেকআপ ঘেটে কি করেছে? কেমন কাণ্ডজ্ঞানহীন ছেলে এ! ইরফান বিব্রত, সকলেই বিব্রত। প্রণবী কিছু বুঝতে পারছে না শুধু। পরপর প্রেরণা ঘর থেকে বেরিয়ে যায়। হাসি চেপে রেখে বেরিয়ে যায় ইনুও। দাঁড়িয়ে আছে ইসি। ওর গোল্লা গোল্লা চোখ দেখে ইরফান বিরক্ত ভঙ্গিতে বলে, ভাই এভাবে দেখিস না, তোরা যা ভাবছিস তা না। বের হ, বের হ। ইস, কি অবস্থা করেছিস যে মেয়েটার! অদ্ভুত তুই, উইয়ার্ড তুই। ইরফান চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। এসে রাগ বাড়ছে। এত সুন্দর সময় সাপেক্ষ মেকআপের এই হাল হলে রাগ তো হবেই। প্রণবী লজ্জায় মাথা নিচু করে বসে আছে। ইসি আপু ওনাকে ভুল বুঝছে, কি লজ্জাজনক ব্যাপার। ইনশিরাহ আবারও ইরফানকে বলল, যাবি তুই? আপু, প্রণবী ডাক দিল। ইসি তাকাতেই বলল, উনি মেকআপটা ঠিক করেছিলেন, নষ্ট না। বুঝতে ভুল হয়েছে তোমার। ইরফান তাকায় বউয়ের দিকে, খুশি খুশি ভাব ধরে এবার ইনশিরাহর দিকে তাকায়। দাঁতে দাঁত চেপে বলে, তোদের মাইন্ডের মতো নষ্ট নয় আমি, হ্যাঁ, যত সব। বেরিয়ে যায় ইরফান। ঘরের বাইরে যেতেই দেখা হলো প্রেরণার সাথে। দুজন দুজনকে দেখে অপ্রস্তুত হাসে। অতপর পাশ কাটিয়ে চলে যায় ইরফান। ইনশিরাহ শ্বাস ফেলে প্রণবীর পাশে গিয়ে বসে। ধুর ছাতা, সব নষ্ট হলো। এখন কে ঠিক করবে? আমি তো সব পারি না। দাঁড়াও, ইনুকে ডাকছি। ঘরে ঢুকে প্রেরণা চুপচাপ বোনের পাশে বসে সম্পূর্ণ স্বাভাবিক গলায় বলে, এখন এটা আগে খেয়ে নেই। কি? খাবার খেতে বসতে দেরি হবে যে। আমার খিদে নেই আপু। মানে? তখন সামান্য কি সব খেলিয়ে ওতে হলো? আরে লজ্জা পাস না, এখানে কেউ কিছু মনে করবে না। তুই খেয়ে নিলে বোকা, যখন সবাই খেতে বসবে তখনও না হয় খাবি। আমার পেট ভরা আপু। ভরা মানে? আমাকে একটু আগে খাইয়ে দিয়ে গেছেন উনি। কি? অবাক হয় প্রেরণা। প্রণবী মাথা নিচু করে নেয়, ধিমি আওয়াজে বলে, উনি।
প্রেরণা তাকিয়ে রইল বোনের নত মস্তিষ্কের দিকে কিছু পলক। হঠাৎ তার ঠোঁটে ফুটে ওঠে সরল স্নিগ্ধ একটা হাসি। চোখে পানি আসে এক সূক্ষ্ম পরিপূর্ণতার। বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, সুখী থাকো। প্রকৃতি আজ বড়ই উত্তাল। ঝড় হচ্ছে বাইরে এক প্রকার। কমিউনিটি সেন্টার থেকে ওরা বৌভাতের অনুষ্ঠান শেষে সন্ধ্যা নাগাদ বাড়িতে ফিরল। প্রণবী ইরফান চায়নি প্রেরণাদের বাড়িতে, ঠিক করেছে দুদিন বাদে যাবে। সারাদিনের ধকলে সকলেই যখন বিধ্বস্ত, যেভাবে পারছে বিশ্রাম নিচ্ছিল। ইরফান প্রণবী নিজেদের রুমে, ইহান পুল সাইডে, ইসি মইনও তাদের ঘরে। বড়রা নিজেরা আলোচনা করলো এবং ইলহাম মির্জা কথাটা তোলেন। সেহা ইনুর ঘরে ছিল, বিশ্রাম নিচ্ছিল। মেজো মামার ডাকে না চাইতেও দোতলায় সবাই যেখানে বসে আছে সেখানে এসে বসলো। ইলহাম মির্জা চোখ দিয়ে শান্ত এবং স্বামীদের থেকে অনুমতি নিয়েই কথাটা পারলেন। প্রস্তাব দিলেন সেহাকে উজ্জ্বলের হয়ে। সেহা ভীষণ এবং ভীষণ রকমের অবাক হয়ে বলল, উজ্জ্বল মাহমুদ। বড়রা সবাই থমথমে মুখেই বসেছিল। মেয়েটা আবার রিয়াক্ট করে কিনা সেই ভয়ে আলো বুঝিয়েই বলল, জানি এখন কথা তো তোলার সময় না, তবে তোর বাবা তো রাজশাহী ফিরে যাবে সেহা। ও থাকতে থাকতেই হ্যাঁ না যদি কিছু বলতি। হ্যাঁ না মানে মলিন মুখে জানতে চাইল সেহা। হ্যাঁ না মানে বিয়ের জন্য না বোকা, এই সম্বন্ধ আমরা দেখব কিনা সেটার ব্যাপারে। তোর বাবা ছেলেটাকে পছন্দ করছে সেহু। সেহা মুখ ঘুরিয়ে শান্তকে দেখে অপলোক। শামিন বলতে থাকে, এটা তোমার আর তোমার বাবা দুজনের যত সিদ্ধান্তে এগোবে। তুমি বলছো তোমার বিয়েতে আপত্তি নেই, আমরা তাই পাত্র খুঁজছি। তুমি নিজেই দায়িত্ব তোমার বাবা এবং 3 মামাকে দিয়েছ। আমরা খুঁজছি সবচেয়ে উপযুক্ত কাউকে। আমরা তো বুড়ো হয়েছি, আমাদের পছন্দ আলাদা, তোমার মানসিকতার সাথে মিলতে নাই পারে। এর আগে ইসির বিয়ের সময় যথেষ্ট নাস্তাবগত হয়েছে আমরা, তাই তুমি ভেবে চিন্তে বলবে। আমরা সে অনুযায়ী খুঁজব। বলো এখন, উজ্জ্বল ছেলেটাকে তোমার চোখের দেখাতে কেমন লেগেছে? তুমি কি ভাবতে চাও? সেহা নিশ্চুপ মুখ ভাবলে সেন। শান্ত কিছুই বলে না মেয়েকে। শামিন আবার বলে ওঠে, আচ্ছা, ওর সময় নিয়ে জানাও। এই নাও ওর বায়োডাটা, পড়ে দেখো ভালো লাগে কিনা। ভালো না লাগলে দ্যাটস ওকে। একটা ফাইল এগিয়ে দেয় শামিন। সেহা ওই ফাইলের দিকে নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে। চোখের সামনে ভেসে উঠল উজ্জ্বল মাহমুদ বলে লোকটার হাসি মুখটা। হাঁপ ছাড়ল সেহা। ইলহাম বলে ওঠে, কিরে, হ্যাঁ না কিছু একটা বল। ওর দাদু খুব পছন্দ করেছে তোকে, আর ছেলেও মত দিয়েছে। আমরা কি ভাববো এটা নিয়ে? ওনাদের থেকে সময় চাইবো ভাবার? তুই কথা বলবি? সেহা চোখ তুলে তাকালো। মেয়েটির নিষ্প্রাণ দুটি চোখ দেখে সবাই ভীষণ চিন্তিত হয়ে পড়ে। শামিন তৎক্ষণাৎ বলে ওঠে, ইটস ওকে মা, ইটস ওকে। তাহলে বাদ। আমি ভেবে জানাবো তোমাদের বড় মামা, চিন্তা করো না, সময় চাই। নিরুদ্বেগ জবাব সেহার। ভেবে জানাবি মানে? চেঁচিয়ে উঠল ইরফান। সে এই মাত্র ফ্রেশ হয়ে নিজের ঘর থেকে বেরিয়েছে। সেহার মন্তব্য শুনে চোখ কপালে তোলে চেঁচায়, এই আহমক, তুই ভেবে জানাবি মানে কি? ওনারা সবাই বলছে আর তোকে ন্যাকা ভদ্র মেয়ের মতো রাজি হতে হবে? এটা কেমন কথা? শামিন উঠে দাঁড়ায়। বিরক্ত হয় খুব, ধমকে ওঠে, ইরফান প্রণী নতুন মানুষ, ওর সামনে কোনো ফ্যামিলি ড্রামা করো না। তুমি ওভার রিয়াক্ট করেছো। আমি ওভার রিয়াক্ট করছি? এটা আমার বোনের সারা জীবনের প্রশ্ন। তোমাদের তো সব সময় মনে হয় ভাই হিসেবে আমি ওভার রিয়াক্ট করি। ভাই ভাই ভাই, এই শব্দগুলো সেহার ভীষণ কাটা লাগছে। নিজেকে শান্ত রেখে সে পাল্টা জবাব দেয় ইরফানকে, এটা আমার জীবনের প্রশ্ন, তাই সিদ্ধান্ত তো আমিই নিব, তাই না? বাবা মামারা মামিরা কেউ আমাকে জোর করছে না। ইরফান তেড়ে আসে ওর দিকে। জোর তো অবশ্যই করছে, মুখে নয়, ইমোশনালি। তুই বুঝতে পারিস না? দে ওই ফাইল দে, দেখতে হবে আমার বায়োডাটা। এই সম্পর্ক হবে না, এটাই শেষ কথা। প্রণবী ঘরে বসে শুনছে বাইরে চেঁচামেচি। নতুন বউ বিথায় আসছে না ঘরের বাইরে। পারিবারিক ঝামেলায় তার অস্বস্তি হলেও একটা ব্যাপার তাকে মুগ্ধ করছে। ওই লোকটা, ওই উগ্র ইরফান মির্জা নিজের বোনেদের ঠিক কতটা ভালোবাসে। তার কাছে চাচাতো ফুপাতো বলে কিচ্ছু নেই। স্বামীর এই শক্তিশালী দিকটা আবিষ্কার করে মনে মনে খুশি প্রণবী।
চেঁচামেচিতে ঘর থেকে বেরিয়ে আসে ইহানও। সে সবটা শুনে বড়দের বলে, অমনি পাগল হয়ে গেলে তোমরা? দুদিন হয়নি সম্বন্ধটা এলো, তোমাদের সবকিছুতে তাড়াহুড়ো। শামিন বলল, তোমরা দু ভাই আমাদের ভুল বুঝছো, এমনিতেও এটা শিয়ার ব্যাপার, ওকে বুঝতে দাও। ঘর থেকে বেরিয়ে আসে ইসি মঈন। সবাই জমায়েত হয়েছে এক জায়গায়। ইরফান শামিনের কথার জবাবে চেঁচায়, না, ও বুঝবে না, ও ছোট মানুষ, ও বুঝবে না। ইরফান চেঁচাচ্ছে গলা ছেড়ে। ইহান এবার ওকেই ধমকায়, তুই ওভার রিয়েক্ট করছিস। দাদান হাও, উজ্জ্বল মোহাম্মদ ইজ নট আ নাইস পারসন, বাট সেও কি করে একটা আধবুড়ো লোকের সাথে। আধ বুড়ো কথাটা গায়ে লাগলো ইহানের। সে ঠান্ডা গলায় ভাইকে বলল, তবে তো আমিও আধপুরা। ওয়াও নাইস, আমি জানতাম না তো। ইরফান থতমত খায়। দাদান আই ডেন্ট মিন ইট, বাট ওদের এইজ গ্যাপ, দাদান এটা কেমন হয়? ঋতু এবার জবাব দেয়, প্রণমীও তো তোর থেকে 8-8.5 বছরের ছোট, সেটা কেমন হয়েছে? মাম্মা 8 বছর আর 12 বছর এক হলো। এত সব কথা অসহ্য লাগছে সেহার। হঠাৎ ওর চোখের কোণে একটু পানি এলো অজানা কারণে। মঈন খেয়াল করে বলল, শেহা, তুমি বলো, আমরা এখানে সবে আছি, তুমি কি প্রস্তাবটা নিয়ে ভাবতে চাও মন থেকে? শান্ত ফুবাকে খুশি করতে চাইছো না তো নিজের মনের বিরুদ্ধে গিয়ে? না জিজ। অস্ফুটে জবাব দেয় সেহা। ইরফান তেড়ে যায়। আবার মিথ্যা বলে, এক চর মারবো ধরে। সেহা ফাইল হাতে নিয়ে শটান দাঁড়িয়ে। সেও উত্তপ্ত মেজাজ নিয়ে চেঁচায়, তুমি ওভার রিয়েক্ট করছো। থমথমে মুখ ইরফানের। আমি ওভার রিঅ্যাক্ট করছি? হ্যাঁ করছো। আমার মাথার ওপর এখনো আমার বাবা, আমার 3 মামা এবং 3 মামি আছে। দয়া করে ওদের থেকে বেশি বুঝতে যেও না। সেহার কথাগুলো ইরফানকে আহত করে না, বরং রাগিয়ে দেয়। জেদ দেখিয়ে বলে, বুঝবো, বেশি বুঝবো। আমি তোর ভাই এবং আমার থেকে বেশি বোঝার জন্য তোকে একটা চরও মারবো। সেহা এইবার ভীষণ রেগে চেঁচিয়ে ওঠে। গলা কাঁপে তার। না, বুঝবে না। আমার কোনো বিষয় তুমি বুঝবে না। খবরদার চেষ্টাও করবে না, বড়রা আছে। সেহার অবস্থা দেখে শান্ত ধমকায়, মা, তুই বেয়াদবি করছিস কেন এভাবে? সেহা কাঁদছে। তার হঠাৎ কেমন পাগল পাগল লাগতে শুরু করেছে। হাতের ফাইলটা নিয়ে ছুটে ইনুর ঘরে গিয়ে দরজা লাগিয়ে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে। ইরফানও ভীষণ রেগে গিয়ে দরজায় ধাক্কা দেয়। এই বেয়াদব, দরজা খোল, বের হ, বের হয়ে কথা বল। সেহু। সেহা দরজা খোলে না, হাতের ফাইলটা শক্ত করে ধরে কাঁদতে থাকে নিশ্চুপ। প্রণবী তখনও বের হচ্ছে না। বাইরে তুলকালাম লেগে গিয়েছে। ওই লোকটা ভীষণ রেগে গিয়েছে, কারোর কথাই শুনছে না। সেহা আপুকে অযথা বকছে লোকটা। বড়রা যে যার ঘরে গিয়েছে বিরক্ত হয়ে। ইরফান দরজায় ধাক্কা দিয়ে আবারও চেঁচায়, বের হ। আচ্ছা, মারবো না, ঠান্ডা মাথায় কথা বলবো। আমি বুঝতে চাই, বুড়ো একটা পাত্রের মধ্যে তোর সম্মানীয় মুরব্বীরা তোকে কি এমন রসগোল্লা দেখালো যে তুই একেবারে পাগল হয়ে গেলি? থামবি তুমি? ভাঙা গলায় সেহা চেঁচায়। মঈন আর ইহান ওখানে দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে মঈন বিরক্ত হয়ে ইরফানকে বলে, তোমার থাম উচিত ইরফান। না, থামবো না। সব কটা বেয়াদব আর ভাইয়ের থেকে বেশি বোঝে। ভেবেছিলাম এটা ভালো, কিন্তু এটা তো আস্ত বেকুব। মঈন চূড়ান্ত বিরক্ত হয়ে চলে যায় ইসির কাছে। প্রণবী এবার ধীর পায়ে হেঁটে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। ওকে ইহান দেখে ফেলে। ইরফানকে বলে, ভাই, সেহুকে আমি বোঝাবো, তুই প্রণমীর কাছে যা, ও নতুন মানুষ। ইরফান তখনও চেঁচিয়ে যাচ্ছে, তুই বের হ। তুমি প্লিজ যাও তোর আগে মির্জা। আর শোনো, ভাবাভাবির কিছু নেই। আমি এক পায়ে রাজি এই সম্বন্ধে। অহেতুক বাওয়াল করো না। এবার দরজায় ভীষণ চড়ে চড়ে ধাক্কা পড়ে। ইহানও চলে যায় পাগলকে থামাতে না পেরে। প্রণবী দেখছে অবস্থা বেগতিক। সে অনেকটাই জড়তা নিয়ে ডান দিকে 10 কদম এগিয়ে যায় চুপচাপ। হাতড়ে হাতড়ে ইরফানের পিঠে হাত রাখতেই ইরফান হাত সরিয়ে দিয়ে চেঁচিয়ে ওঠে, দাদান যাও তো। কেঁপে উঠল প্রণবী। তাল সামলাতে না পেরে যেই পড়ে যেতে চাইল, অমনি ইরফান খপ করে ধরল ওর হাত। হ্যাচকা টান আনলো বুকে। হাঁপাচ্ছে প্রণবী। ইরফান ছটফটিয়ে উঠল। ব্যথা পেয়েছো? ভয় পেয়েছো প্রণব? বড় বড় শ্বাস ফেলে দুপাশে মাথা ঝাঁকাই প্রণবী। নিচু স্বরে বলে, আপু ভয় পাচ্ছে? যে জিনিসটা বুঝিয়ে পারা যায় সেটা এইভাবে রেগে করছেন আপনি?
আপুকে কাল সকালে বুঝিয়ে বলবেন এই সম্বন্ধের অসুবিধাগুলো সেটা আপনার মনে হয়। আপু তো ছোট না, তাই না? সে বিবেচনা করবে, চেঁচামেচি করে। চাপ দিয়ে আপুকে কি বোঝাতে পারবেন? ইরফান থামলো, চেয়ে থাকলো প্রণবীর দিকে। কেমন ভীষণ বুঝদার লাগছে মেয়েটাকে, যেন পাক্কা সংসারী। এই মুখটা দেখে নিমেষেই সমস্ত রাগ মেজাজ গলে জল হলো। শ্বাস ফেলে বলল, চলো ঘরে চলো। আপুকে সরি বলেন। যেন প্রণবী আদেশ করছে। ইরফান চোখ শুরু করে নেয় এতটুকু মেয়ের আদেশ দেখে। কঠিন করে বলল, হোয়াট? আপুকে সরি বলেন। অসম্ভব। ওই হাদিকে কে সরি বলবে? আমি কি করেছি? আপনি তাকে গালাগাল করেছেন আর মারতে চেয়েছেন। আমি ওর ভাই, ভাইয়ের এসব করতেই পারে। সরি ভাই, তবে এসব ভালো ভাইয়ের বৈশিষ্ট্য নয়। আপনি কথায় কথায় এত বড় বড় বোনদের চড় মারেন, ধমকে ওঠেন, এটা কি ঠিক? আমিও তো কত ভুল করি, ভাইয়াও তো আমাকে মারে না। শ্বাস ফেলল ইরফান। বুঝলো জ্ঞানিয়াপার বোনের সাথে কথাই পারবে না, আর পারতে চাইও না ইরফান। বলে, হুম, আমি তোমার ভাইয়ের মতো ভালো না জানি। এটা বারবার 3 ভাই বোন মিলে আমার চোখে আঙুল ঢুকিয়ে দেখাতে হবে না। প্রণবীর ঠোঁট টিপে হাসছে। ইরফান নিচু গলায় সেহাকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা সরি, কাল সকালে তোর সরিটাও বলে দিস। তবে আমার সাথে আলোচনায় তোকে বসতেই হবে, মনে রাখিস। দূর থেকে ঘটনাটি দেখে ঋতু হাসছে আলো আর ইলহামের সাথে। ঋতু বলে, বউ পাগলা ছেলে পছন্দ না ভাবি, তবে কখনো কখনো বউ পাগলা হলে মন্দ না, কি বলো? গটগট করে হেঁটে ইরফান ঘরে ঢুকে বিছানায় বসে থাকে। প্রণবীও ঢোকে। প্রণবী এবার খানিকটা বিচলিত হয়ে বলে, আপনি কি মাইন্ড করলেন? আমি আপনাকে ছোট করিনি, কিন্তু এমনিতেই ভাই হিসেবে আপনি আচমকা হাতে টান অনুভব করে প্রণবী। নিজেকে হঠাৎ আবিষ্কার করলো বিছানায়। খাপড়ে গিয়ে ঢোক গিলল। ইরফান ওর নরম গাল আলতো করে টিপে বলল, কি বললে? আপনি এমনিতেই ভাই হিসেবে ভালো। কতটা ভালো? 10-এ 6। হাঁপাতে হাঁপাতে বলে প্রণবী। ইরফান বউকে কিছুক্ষণ দেখে গালের লাল তিলে আলতো করে একটা চুমু খেয়ে পাশে শুয়ে পড়ে চুপচাপ। আচমকা তার খুব হাসি পেল। কিছুক্ষণ হেসে অস্ফুটে বলল, শালা, এই মেয়ে এখন আমাকে রেটিং দিচ্ছে। ইরফান চলে গিয়েছে দেখে সেহা ফাইল নিয়ে বিছানায় গিয়ে বসলো। ওড়নার কোণে চোখ মুছে বড় বড় শ্বাস ফেলে নিজেকে শান্ত করে দৃঢ় হাতে ফাইলটা খুলল। যেখানে আছে উজ্জ্বল মাহমুদের বৃত্তান্ত, সাথে আছে একটা হাস্য উজ্জ্বল ছবি লোকটার। ডিজিটাল যুগে কে এভাবে অ্যানালগ পদ্ধতিতে ডায়োডাটা সাজিয়ে রাখে ভেবেই সেহার হাসি পায়। তবে কিছুক্ষণ দেখে সেহা মুগ্ধ হলো। বিষয়টা দারুণ, খুব গুছিয়ে লেখা সবকিছু, উপভোগ করে পড়া যাবে। উজ্জ্বলের দাদুভাই খুব যত্ন করে সাজিয়েছে সেহা বুঝল। ভদ্রলোক উজ্জ্বলের 25-26 বছরের একটি ছবি দিয়েছে সাথে, নিচে তারিখ লেখা 2044। তবে লোকটার এখানকার চেহারার সাথে ওই সময়ের চেহারায় কোনো প্রকার পার্থক্য নেই। সেহা নেড়ে চেড়ে দেখতে লাগলো সবকিছু। মুখ থেকে বারবার অস্ফুটে বের হচ্ছে। বাইরে চেঁচামেচি থেমেছে। ইহান দেখেছে তার ভাইয়ের বউ কিভাবে এক চুটকিতে ছেলেটাকে শান্ত করে নিয়ে গেল। মেয়েটির ওপর ইহান যতটা খুশি হলো তার চেয়ে বেশি খুশি হলো প্রেরণার ওপর। কি সুন্দর শিক্ষা দিয়ে বড় করেছে বোনকে ভদ্র মহিলা। প্রেরণার কথা মনে পড়তেই ইহানের ঠোঁটে ছেয়ে যায় চওড়া হাসি। কিছুক্ষণ একা একা হেসে একটা সিগারেট ধরিয়ে বারান্দায় দায়। সবাইকে সামলানোর সবাই আছে, তাকে সামলানোর কেউ নেই। কি দুঃখজনক ব্যাপার। ইহানের হাসি পাচ্ছে নিজের অবস্থা দেখে। পরপর মনে পড়ে ইরফানের বলা আধ বুড়ো কথাটা। তড়িৎ ইহান হেঁটে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। সে আধ বুড়ো সত্যি? ভার্সিটির মেয়েরা তার সাথে ফ্ল্যাট করে কেন তবে? নিজেকে আয়নায় দেখতে দেখতে ফোনটা তুলে হাতে নেয় সে। অবশ্য একটা বিষয় ঠিক, সে আধবুড়ো হয়েছে বলেই তার চাহিদা শুধুমাত্র একটা সুন্দর গোছালো সংসার, একজন বুঝদার জীবন সঙ্গীকে পাশে নিয়ে। অন্য কোনো বাড়তি কিংবা রঙিন কিংবা ফ্যান্টাসির চাহিদা তার মধ্যে বেছে নেই। এক অতি ধৈর্যশীলা বুঝদার রমণী চার দেওয়ালের মাঝে তাকে শান্তিতে একটু জড়িয়ে ধরবে।
তাকেও শান্তি দেবে, এইটাই শুধুমাত্র ইহানের চাহিদা। তাদের দাম্পত্য হবে অতিরঞ্জিত ন্যাকামি, যৌনতা এবং কামনার ঊর্ধ্বে গিয়ে একটা সুন্দর শান্তি সংসার। ভাবতে ভাবতে ইহান শ্বাস ফেলে। তবে পছন্দের রমণী কসম কেটেছে অবুঝ সাজার। প্রেরণার ঘুম ঘুম ভাব কেটে যায় মেসেজের টুংটাং শব্দে। রাত তখন 11:30। একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে। প্রেরণা, শুদ্ধর কি অবস্থা? কে বলছেন জানতে পারি? এটা আমি, ইহান। শুদ্ধর জ্বর নেই। এটা কার নাম্বার? আমার নতুন নম্বর, ইউ ক্যান সেভ। মৃদু শ্বাস ফেলে প্রেরণা। লোকটাকে কি কঠিন কথা শোনানো উচিত না? এখনো এত অবুঝপনা কেন করছে উনি? শুদ্ধের প্রতি এত অযাচিত ভালোবাসা যে শুধুমাত্র শুদ্ধের নামে নয়, এর পেছনে লুকিয়ে আছে লোকটার ক্ষীণ আশা। প্রেরণা তাকে একদিন না একদিন মানবে, এটা প্রেরণা বোঝে, কিন্তু এটা কখনোই হবে না। এটা এই ভদ্রলোক বুঝতে কেন চান না? প্রেরণা বারবার দীর্ঘশ্বাস ফেলে। সে চেয়েছে বহুবার লোকটাকে কটু কথা শোনাতে, সে পারে না। সে কেন পারে না সে জানে না। হয়তো ভীষণ শ্রদ্ধা করে। ইহান এদিকে একের পর এক মেসেজ করেই যাচ্ছে। প্রেরণা সেসবের উত্তর না দিয়ে হঠাৎ একটা কাজ করে বসে। হঠাৎ কোত্থেকে উদর হওয়া এক দস্যি আত্মা লোকটাকে খেপিয়ে দিতে চাইল। সে হুট করে নাম্বারটা সেভ করে ইহানের নিকনেম দেয়, ইহান ভাইয়া। থেমে যায় দ্রুত গতিতে মেসেজ লিখতে থাকা ইহানের আঙ্গুলের বিষয়টি চোখে পড়ায়। হতভম্ব হয়ে তাকিয়ে থাকে ইহান ভাইয়া লেখাটার দিকে। বড় বড় শ্বাস ফেলে। হঠাৎ ওপাশ থেকে টাইমিং থেমে যাওয়া প্রেরণা খিলখিলিয়ে হেসে ওঠে, এক সপ্তদোষী কিশোরীর মতো। সুদর্শন ওই লোকটার থমথমে অন্ধকার মুখটা কল্পনা করে সে হেসেই যাচ্ছে। ইহান অফলাইন হয়ে যায় হুট করে মাথায় রাগ ওঠে। হুট করেই ফোনটাকে আছাড় মেরে সিগারেটের আস্ত প্যাকেট নিয়ে বারান্দায় চলে যায়। এদিকে প্রেরণা দীর্ঘ সময় হেসে ফোনটা রেখে শুয়ে পড়ে। সারাদিনের অনুষ্ঠানের ধকলে এসে ঘুমিয়ে যায় খুব দ্রুতই। ঘুমের মাঝে প্রেরণা আজ একটা দুঃস্বপ্ন দেখল। সে নতুন একটা লাল শাড়ি পরে চেঁচিয়ে ডাকছে, শুনছেন? আমার কুচিটা একটু ধরুন। লোকটা এসে ঝুঁকে বসলো। কুচি ধরে প্রেরণার দিকে মুখ তুলে তাকিয়ে মিটি হাসলো। প্রেরণা দেখলো লোকটা শওকত ওয়াসিদ শরীফ নয়, লোকটা ইহান তাজওয়ার মির্জা। লোকটা উঠে দাঁড়িয়ে প্রেরণার কোমর জড়িয়ে ধরে ওর ঠোঁটে চুমু খাচ্ছে ওর কপালে, ওর ঘাড়ে। আর প্রেরণা লোকটাকে সরিয়েও দিচ্ছে না, বরং সে নিজেই উপভোগ করছে ওই গোপন স্পর্শ, আশকারা দিচ্ছে লোকটাকে। আচমকা ঘুম ভেঙে যায় প্রেরণার এমন একটি দুঃস্বপ্ন দেখে, এবং তারপর সারা রাত সে কাঁদলো, চেঁচিয়ে কাঁদলো, নিশ্চুপ কাঁদলো অমন বিশ্রী একটা দুঃস্বপ্ন দেখে। সকাল সকাল মুখোমুখি হয়েছে শেহা ইরফান। ওদের মধ্যস্থতা করতে দাঁড়িয়ে আছে প্রণমী। যদিও তার অস্বস্তি হচ্ছে, একে তো সে ছোট, তার উপর ভাই বোনের এমন আদুরে ঝামেলায় সেকে থাকার। আপু তাকে এমন কিছু করতে বারণ করেছে। আপু শিখিয়েছে ইরফান মির্জার সাথে এই বাড়ির যে কারো সম্পর্কের মাঝে না ঢুকতে, খবরদারি না করতে কখনো। ভীষণ অস্বস্তি হচ্ছে প্রণমীর সকাল থেকে। শরীরটা কেমন ভেঙে ছুঁড়ে আসছে। প্রণমী উসখুস করে আবারও চলে যেতে চাইলে শেহা হাত টেনে ধরে ওর। বলছি তো যেও না, থাকো তুমি। এমন কোনো আলোচনা করছি না যেটায় তুমি থাকতে পারবে না। প্রণমী দাঁড়িয়ে রয়। ওকে সাক্ষী রেখেই শেহা ইরফানের চোখে চোখ রেখে বলে, গতকালকের বেয়াদবির জন্য সরি। ইরফান প্রসঙ্গটা পুরোপুরি পাল্টে ফেলে। নীরের ঠান্ডা স্বরে বলে, আগে বল কি ভাবছিস? কোন ব্যাপারে? উজ্জ্বল মাহমুদ। হালকা হেসে শ্বাস ফেলে শেহা, গলায় জোর এনে বলে, আমার সায় আছে। ব্রেকফাস্ট টেবিলেই তো বড়দের জানিয়ে দিলাম, তারা কথা আগাতে পারে, আমার আপত্তি নেই। লোকটার বায়োডাটা পড়েছি রাতভর, ইন্টারেস্টিং লেগেছে। ইন্টারেস্টিং? সেহু বিয়েটা তো কৌতূহল মেটানোর বিষয় না যে ইন্টারেস্টিং লাগলো আর করে ফেললি। বিয়েটা তো জোর জবরদস্তি করার বিষয় না, তবুও তো অমন বিয়ে করে শেষটায় এসে তোমরা ভালোবাসলে। এসব আপেক্ষিক রাগী মির্জা। পাকা পাকা কথা। সেটা আমি এখন কি করে বলবো, তবে সর্বোচ্চ চেষ্টা করব তো। ইরফান শ্বাস ফেলে। এই মেয়ের জেদের কারণ খুঁজে পাচ্ছে না। শেহা ওর সামনে একটুও নড়বড়ে হয় না, বরং দৃঢ়তা নিয়েই বলে, দুশ্চিন্তা করো না, বিবাহ বিমুখ নই আমি। একটা সুন্দর সংসার করব,
আর পাত্রের বয়স নিয়ে, পাত্রের অবস্থান, পাত্রের আর যে কোনো কিছু নিয়ে আমার খুঁতখুঁতুনি নেই। সে একজন সুনাগরিক, দ্যাটস এনাফ। বাকি বিষয়গুলো মানিয়ে নেওয়ার সমস্যা নয়। ওকে আর বোঝাতে পারে না ইরফান। বুঝলো এই মেয়ে অনেক বড় হয়েছে। চুপচাপ হেঁটে ঘরে ঢুকে অফিসের জন্য তৈরি হচ্ছিল যখন প্রণবী এসে দরজায় দাঁড়ায়, মুখটা মলিন তার। ইরফান হাতের শার্ট ফেলে এসে ওকে ধরে ঘোর লাগা দৃষ্টিতে পুরো মুখ বিবর অবলোকন করে বলে, কি হয়েছে? আপনি আজ অফিসে যাবেন? জি, মেলা দিন যায়নি। এরপর তো হানিমুনে যাব আমরা, তখন আরো ছুটি নিতে হবে। প্রণবী চুপ করে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। ইরফান শার্ট পরে গলার টাই বেঁধে নিতে নিতে এক পলক প্রণবীর বেজার মুখ দেখলো, বলল, বাড়িতে বাকি সবাই আছে, তাদের সাথে সময় কাটাবে। ইশিকে বলে দিয়ে যাব তোমাকে নভেল পড়ে শোনাবে। থাক, সবাইকে আর তো তাকলিফ দিয়ে কাজ নেই। কষ্ট কোথায়? নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। আমার বোন তোমাকে নভেল পড়ে শোনাবে, বিনিময়ে তুমি ওকে গান শুনিয়ে দিও। সামান্য হাসলো প্রণবী। ইরফান খুবই বিজ্ঞের ন্যায় বলল, নিজেকে এত ইউজলেস ভাবার কিছু নাই। আমিও তো ইউজলেস, সেটা ভেবে আহাউহ তো করি না। আমি তো বিন্দাস থাকি। বলতে বলতে থেমে যায় ইরফান যখন তার দৃষ্টি পড়ে প্রণবীর অরুর কাজটাতে। একটা সাদা সালোয়ার স্যুট পরেছিল প্রণবী। অরুর কাজটা ফোটায় ফোটায় রক্তে মেখে গিয়েছে। অকস্মাৎ ভারী অস্বস্তিতে চোখ নামিয়ে ইরফান বড় বড় শ্বাস ফেলে। সেকেন্ডে নিজেকে দৃঢ় করে গিয়ে কাবার থেকে স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট এবং প্রণবীর পোশাক গুছিয়ে এনে প্রণবীর ডান হাতটা টেনে ধরে হাতে ওসব কিছু তুলে দেয়। চমকে ওঠে প্রণবী। এসব কি? স্যানিটারি ন্যাপকিন আর পোশাক। খুবই ক্ষীণ আওয়াজে বলল ইরফান। অক্ষি পল্লব প্রশস্ত করে হাঁসফাঁস করে ওঠে প্রণবীর সংকোচে। গলা কাঁপিয়ে জিজ্ঞেস করে, আজ তারিখ কত? প্রণব। সেই জন্যেই প্রণবীর অস্বস্তি হচ্ছিল সকাল থেকে। এসব তো সবসময় আপু খেয়াল রাখতো তার। অনিয়মিত মাসিকের ভুক্তভোগী সে। গুটিয়ে যায় প্রণবীর সংকোচ, আড়ষ্ঠতায়, লজ্জায়। সে কি অবস্থা করেছে! নোংরা হয়ে গিয়েছে পুরোটা এই লোকটার সামনে। ঢোক গিলে নেয় এসব ভেবে। কান্না পায় প্রণবীর, খুব কান্না পায়। ইরফান গলার স্বর স্বাভাবিক রেখে বলে, আমি কিন্তু তোমার স্বামী প্রণব। প্রণবী আর আটকাতে পারে না নিজেকে। চোখের কার্নিশ পেয়ে অবাধ্য তরল গড়িয়ে পড়ল। দ্রুত পা চালিয়ে হাতড়ে হাতড়ে ঢুকে গেল প্রণবী ওয়াশরুমে। ঢুকতে গিয়ে দরজায় ধাক্কাও খেলো। ইরফান চেয়ে চেয়ে দেখলো প্রণবীর চোখে পানি। থম মেরে ওখানেই দাঁড়িয়ে রইল। মেয়েটা কাঁদলো কেন? ও কেন কাঁদলো? ঘষে ঘষে নিজেকে পরিষ্কার করে জলধারার নিচেই ডুকরে কেঁদে ওঠে প্রণবী। শাওয়ার অফ করে পোশাক পাল্টে কাঁদতে কাঁদতেই দরজায় ঠেস দিয়ে ভেজা মেঝেতে বসে পড়ে এবং কাঁদতে থাকে নিজের প্রতি নিজের চূড়ান্ত হতাশায়। ভেবেছে ইরফান চলে গিয়েছে। সুযোগ পেয়ে প্রণবী একটু জোরেই কাঁদলো। কিন্তু ইরফান তো অফিসে যায়নি। চুপচাপ দাঁড়িয়ে সে শুনছে প্রণবীর কান্না। হাতটা ঠেকিয়ে রেখেছে দরজায় ইরফান। সময় গড়াতেই বলে ওঠে নরম গলায়। প্রণব থেমে গিয়ে মুখ চেপে ধরে নিচের। ইরফান বলতে থাকে, তুমি কি বোঝো স্বামী মানে কি? জবাব নেই প্রণবীর। ইরফান অস্থির হয়, একটু উঁচু গলায় বলে, আমাদের এই সম্পর্কটা প্রণব, সেদিন রাতে যা হলো শুধু সেসব নয়, কিন্তু আরো অনেক কিছু, অনেক কিছু। তোমার লজ্জা, অস্বস্তি, তোমার অপারগতা, খুঁত এবং তোমার এই হুটহাট অগোছালোপনা আমার, শুধুই আমার, সবটুকু আমার। আমাদের সম্পর্কের মানে তোমার সাথে আমার সব ধরনের সব কিছু আমার নখদর্পণে থাকবে। আমি না গলাবো, হতাশ হতে পারবে না। স্বামী হিসেবে বেয়াদবে আমি কিন্তু মানবো না। চোখের পানি মুছে প্রণবী, কাঁপছে গলা, জবাব দেয়, আপনি যতই মন ভোলানো কথা বলেন ইরফান মির্জা, আলটিমেটলি আমি তো একটা ইউজলেস, তাই না? এতদিন যার নারীত্বের গোপনীয়তা, এই বিশ্রী ব্যাপারগুলো সামলাতে হতো তার আপুকে। আমি প্রতিবন্ধী বলে আর এখন আবারও চাপা কান্নায় ভেঙে পড়ে প্রণবী। তুমি দরজা খোলো প্রণব। দরজায় চাপড় মারে ইরফান। প্রণবী শ্বাস ফেলে জবাব দেয়, আমি ঠিক আছি, আপনি যান। দরজা ভাঙবো আমি? লোকটার ধমকে ঘাবড়ে গিয়ে প্রণবী উঠে দরজা খুলে দেয়।
ওর ভেজা দুটো চোখ কয়েক সেকেন্ড দেখে ওকে টেনে বের করলো ইরফান। টেনে এনে বসালো বিছানায়। প্রণবীর রাগ বাড়ছে, জেদ বাড়ছে, মস্তিষ্কের স্নায়ু কোষে যে ছিছি পোকাগুলো এসে প্রণবীকে ঠেলে দেয় হতাশায়, ওগুলো ফিরে এসেছে। নিজের অপারগতা নিয়ে চূড়ান্ত হতাশ হলে রাগে প্রণবী নখ কামড়ায়, দাঁতে দাঁত ঘষে হাত কামড়ায়। এটা তার শ্বশুর বাড়ি। আপু বলেছে ভাঙচুর না করতে, এখানে খুব রাগ হলেও। আর তাছাড়া রাগটা যখন নিজের ওপর, তখন জিনিসপত্র কেন ভাঙচুর করবে? নিজের হাত কামড়ানোই সই। নিমেষেই প্রণবীর ডান হাতটা তুলে নেয় মুখের কাছে। প্রণবী বসে বসে ওর কর্মকাণ্ড দেখছে। বুঝতে পেরে আচমকা ওর হাত টেনে নিয়ে নিজের হাতটা দেয়। কামড়টা তীব্র জেদের ছিল। দাগ বসেছে বিশ্রী রকমের ইরফানের শ্যামলা হাতে। প্রণবী ছিটকে সরতে গেলে ইরফান ওকে ধরে রাখলো। উৎসাহী গলায় জানতে চাইলো, এতে রাগ কমে? হতাশা কমে? কমেছে রাগ? আমি আপনাকে কামড়াতে চাইনি। ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ওঠে প্রণবী। ইরফান হাসে, প্রাণ খুলে কিছুক্ষণ হেসে নিয়ে ক্রন্দনরত বৌদিকে টেনে বুকে নেয়। কান্না থামায় না ওর, চোখের পানি মোছায় না। পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে শুধু বলে, যতটা কঠিন ছিল তোমাকে বাবা, তোমাকে সামলানো আরো কঠিন হবে, বুঝতেই পারছি। অনেক ভোগাবে আমায় মেয়ে। চশমার নিচে ভাসা ভাসা গোল দুটি চোখে চেয়ে অনেক কিছু বোঝার চেষ্টা করছে উজ্জ্বল, কিন্তু ছোটখাটো মেয়েটি দেখতে আপাতত দুর্বোধ্য। সেহা আন্তরিক হাসলো। ওকে একটা চেয়ার টেনে দিয়ে উজ্জ্বল বলল, প্লিজ সিট। শেহার হাতে উজ্জ্বলের বায়োডাটা। ওরা আছে একটি রেস্তোরাঁয়। শান্ত, শামিন আর নিজাম মাহমুদের যৌথ সিদ্ধান্তে পাত্রপাত্রীকে আনুষ্ঠানিক দেখাদেখির আগে নিজেরা কথা বলে নেওয়ার জন্য এই স্থানটি নির্বাচন করে দেওয়া হয়েছে। একটা ফর্মাল মিটিং। শেহা স্বাভাবিকভাবেই বসে আশেপাশে তাকায়। তার আচার আচরণে কোনো জড়তা নেই। উজ্জ্বল ওয়েটারকে কিছু আইটেম অর্ডার করে শেহার দিকে ঘুরতেই শেহা চোখ নামিয়ে নেয়। আসলে সে ইরফানের বলা আধবুড়ো কথাটার সাথে উজ্জ্বলকে মেলাচ্ছিল চোরা চোখে। চোখাচোখি হলেও উজ্জ্বল তাকিয়ে থাকে। এটাই হয়তো পুরুষ হবার সুবিধা। সেহা মনে মনে হাসে, কিন্তু সে মেয়ে বলে কেন তাকাবে না? সেও তাকাবে। যদি বিয়েই হয়, সে কেন খুব ভালো করে দেখে নেবে না লোকটাকে? পরে যদি দেখা যায় লোকটার একটা চোখ ছোট, যদিও এসব খুঁত না, তবুও। সেহা চোখ তুলল, ভারী কাঠিন্যতা ওই দৃষ্টিতে। উজ্জ্বল হাসলো, শেহাও হাসলো। এভাবে নিশ্চুপ হাসাহাসি করেই ওরা 5 মিনিট খুইয়ে ফেলেছে, এটা বুঝতেই ওরা আবার হাসলো। শেহা কিছু বলবে তার আগেই ভরাট স্বরে উজ্জ্বল বলে উঠল, আপনি সম্ভবত মনের ওপর জোর দিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করছেন, তবে এটা বেমানান লাগছে। নার্ভাস লাগলে সময় নিন, আমার সাথে শেয়ার করুন, আমিও নার্ভাস। শেহা দম ফেললো ধরা খেয়ে। আসলেই সে নার্ভাসনেস লুকাতে অমন বোকা বোকা হেসে যাচ্ছে তখন থেকে। লোকটা কি করে বুঝলো? গলা খাকারি দিল শেহা। আসলে আমার কথা জড়িয়ে যেতে পারে। আমি বুঝতে পারলে অসুবিধা নেই। শেহা হাসে। উজ্জ্বল ওর হাতের দিকে তাকিয়ে বলে ওঠে, এটা দাদু পাঠিয়েছে আপনাদের বাড়িতে। এই ফাইলটা? জি। পড়েছেন? জি। পড়ে কি বুঝেছেন আমার সম্পর্কে? আপনার 48টা মেডেল আছে। আপনার পছন্দের জায়গাগুলোতে আপনার ছবিগুলো দেখেছি। আর আপনি খুব ভালো বাচিক শিল্পীও জেনেছেন। উজ্জ্বল হাসে। এগুলো আমি নই, আমার কিছু অর্জন শুধুমাত্র। শেহা বলে ওঠে, আমার এমন কোনো বায়োডাটা তৈরি করা হয়নি। আমার পড়াশোনা করা ছাড়া তেমন কোনো গুণও নেই। ও সবও আপনি নন, আপনি আলাদা কেউ। এত পেঁচানো কথা শেহা বুঝে ওঠে না। সরল গলায় বলে, আমরা কারা? সেটা এইসব বায়োডাটায় লেখা নেই, কেউ লিখতে পারে না সেসব। মহা মুশকিল হলো শেহার। বড় মামা বলেছে লোকটা সরল, আন্তরিক হলেও খুবই গুরু গম্ভীর কথা বলে। শেহা যেন বুঝে সুরে উত্তর দেয়, কিন্তু শেহা তো কথাই বুঝতে পারছে না। উত্তর দেবে কি? উজ্জ্বল হঠাৎ করে হেসে ওঠে মেয়েটির দ্বিধায় ভরা মুখটা দেখে। শেহা চমকে ওঠে ওই অমায়িক হাসিতে। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়েই থাকে। কিছুক্ষণ হেসে উজ্জ্বল সরল গলায় বলে, আমরাই দুজন এখন যেভাবে দুজনের সামনে বসে আছি, এরাই আমরা। আমি উজ্জ্বল মাহমুদ, আপনি শ্রাবন্তী শেহা। আসুন পরিচিত হই। শেহা নির্নিমেষ দেখছে লোকটাকে।
উজ্জ্বলের ঠোঁটের আনাচে কানাচে অমায়িক সেই হাসিটা। হঠাৎ সেহা টের পেল লোকটাকে তার ভালো লেগেছে। ওই যে থাকে না কিছু পুরুষ, কোনো প্যাচ থাকে না ভেতরে, পুরোটাই খোলাসা, তেমন লাগছে। খাবার আসে, উজ্জ্বল খাবারটা সেহাকে সার্ভ করে দিলে সেহাও ভদ্রতা সুলভ উজ্জ্বলকে সার্ভ করে দিল। খেতে খেতে কথা এগুলো উজ্জ্বল। স্বামীর আঙ্কেল বলেছিল সেদিন আপনার একজন কনসালটেন্টের প্রয়োজন। ঘামছে সেহা, আমতা আমতা করে বলল, হ্যাঁ, ওই একাডেমিক কিছু বিষয় নিয়ে আপসেট থাকছি। খাওয়া থামিয়ে উজ্জ্বল মেয়েটিকে দেখল। মেয়েটির বাচন ভঙ্গি বলছে প্রসঙ্গ সে এড়াতে চায়। উজ্জ্বল বলে উঠল, আপনি যদি বিষয়টা পছন্দ না করে থাকেন দুঃখিত। না না প্লিজ, তেমনটা নয় আসলে। উজ্জ্বল সুন্দর একটা হাসি দিয়ে বলল, আসল কথায় ফেরা যাক। তো আপনার মতামতটা আমি জানতে চাচ্ছি। বিজি হাঁসফাঁস করে উঠল সেহা। খাবারটা গিলে নিয়ে এক গ্লাস পানি খেয়ে দম ফেলে বলল, আমার আপত্তি নেই কথা আgoতে, বাড়ির সবাইকে তো বলেছি। সে ব্যাপারে নয়। কোন ব্যাপারে? ওই যে আমরা কারা। সেটা জানার ব্যাপারে? সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার। উজ্জ্বল হাসে, এবার বেশ ধীর স্থির ঠান্ডা গলায় বলল, সেটাই। সেই সময়টা কি আংটি বদলের আগে নিতে যাচ্ছেন নাকি পরে? সুন্দর সাবলীল জড়তাহীন প্রস্তাবটা পেয়েও সেহা চমকালো। লোকটা সুন্দর চোখ দুটো নিয়ে তাকিয়ে আছে সহজ ভঙ্গিতে। এসব তার জীবনে এই প্রথম। লোকটা কোনো রাগ ঢাক রাখছে না, পেঁচাচ্ছে না দেখে সেহা কেন জানি স্বস্তি পেল। এর সাথে হয়তো অনেকটাই খোলসা করতে পারবে নিজেকে সেহা। খাবারটা শেষ করে উসখুস করছে দেখে উজ্জ্বল কৌতূহলী ভঙ্গিতে জানতে চাইল, কিছু বলতে চাইলে বলুন, আমি প্রফেশনাল হয়ে সাজেশন দেওয়ার চেষ্টা করব। সেহা আইঢাই করছে। কি বলবে সে? তার কি বলার আছে? নিজের অনুভূতি সেহা নিয়ন্ত্রণ করবে। সেহার কথা মতো চলবে তার অনুভূতি এখন থেকে। নিজের সাথে প্রতিজ্ঞা করেছে সে। উজ্জ্বল ওকে খুব ভালোভাবে লক্ষ্য করে বলে, যদি সমস্যা থেকে সমাধান পেতে চান তবেই বলুন। এটা আমার পড়াশোনা বলে, কিন্তু আমার নিজেরও কিছু হাইপোথেসিস আছে সেহা। কিছু কিছু কথা এমনও থাকে যেগুলো লুকিয়ে রাখলেই স্বস্তি পাওয়া যায়। ওগুলো খুব একান্তের একান্ত। দুনিয়াকে দেখিয়ে ফেললে উল্টো মানসিক চাপ বাড়ে। আপনাকে আপনার সমস্যার ধরন বুঝে পদক্ষেপ নিতে হবে। তবে আপনি আমার সাথে কথা বললে আমি যে সাইকোলজিস্ট সেটা মাথায় রেখে কথা বলবেন। আই এম সো প্রফেশনাল। সেহা ঢোক গিলছে বারবার। লোকটার এই জটিল কথাটার মানে বুঝেছে সে। সেহা অবাক হচ্ছে লোকটার নিখুঁত পর্যবেক্ষণ দেখে। লোকটা কি চোখ পড়তে পারে? উজ্জ্বল সরাসরি তাকাই সেহার চোখের দিকে। এবার কি কিছু বলবেন? দুই পাশে ঘন ঘন মাথা নেড়ে অস্ফুটে বলে সেহা, না কিছু বলা নেই। স্কুটিটা গ্যারেজে পড়ে আছে, ওটা আর রিপেয়ার করার ইচ্ছুক নেই প্রেরণার। যে কয়বার নষ্ট হয়েছে রিপেয়ার করেছে, এতদিনে সে টাকা দিয়ে আর একটা নতুন স্কুটি নিতে পারত সে। আপাতত প্রেরণার হাত খালি। 3টে কিস্তি টানতে হচ্ছে। তার উপর কদিন আগে প্রণমীর বিয়েতে অনুষ্ঠান পাতালো। 5টা বিয়ে বাড়ির অর্ডার না পেলে তার ব্যবসা ওই খরচ তুলে দাঁড়াতে পারবে না। কটা দিন হিসেব করে চলতে হবে তাকে। প্রীতমেরও নতুন চাকরি। ইদানিং তাই ক্যাব নেয় না সে, বাস কিংবা অটোতেই চড়ে। সাধে আহ্লাদে থেকে মেইন রোডের দূরত্ব পায়ে হেঁটে 3 মিনিট। অটো স্ট্যান্ড সেখানে। সময় তখন 11:20। প্রেরণা স্টাফদের বাজারের লিস্টটা বুঝিয়ে দিয়ে তাড়াহুড়ো ভঙ্গিতে নামতেই থমকে দাঁড়ায়। গেটের কাছে ইহান তাজওয়ারের সাঙ্গপাঙ্গরা। এদেরকে প্রেরণা আগে সমীহ করলেও ইদানিং করছে না। সালাম দিয়েই ভাবি বলে ডেকে ফেলে। যখনই প্রেরণা বলে সব আমাকে ভাবি ডাকছেন কেন? সবকটা দাঁত কেলিয়ে বলে, ভুল হয়ে গিয়েছে ভাবি। গা জ্বলে যায় প্রেরণার। ইহান তাজওয়ার মির্জার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক না থাকলে এতদিনে চর খেত এরা। প্রেরণা মুখটাকে কঠিন করে এগিয়ে যায় সামনে। ভাবটা এমন যে তার খুব মেজাজ খারাপ। কেউ যেন তাকে সালাম দিয়ে ভাবি ডেকে দাঁত না কেলায়। তার কপালে দুঃখ আছে। তবে অন্তর বুঝল না। অতি উৎসাহী হয়ে এগিয়ে এলো। আসসালামু আলাইকুম ভাবি। লম্বা শ্বাস ফেলে প্রেরণা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি কি জানতে পারি আমি আপনাদের কোন ভাইয়ের বউ? ওরা মাথা নিচু করে মিটি মিটি হাসে। প্রেরণা চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, ফাজলামি করবেন না। ফাজলামির লিমিট ছাড়িয়ে গেলে কপালে দুঃখ আছে।
নাহিদ বুক কাচুমাচু করে জবাব দেয়। জি ভাবি। প্রেরণা আরও একটা লম্বা শ্বাস ফেলে গেটের দিকে পা বাড়ায়। ইহান পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে আসছে। প্রেরণাকে দেখে সে চমকে যাওয়ার ভান করল। প্রেরণা ভীষণ বিব্রত। সেদিন রাতের দুঃস্বপ্নের কথা নিমেষেই মস্তিষ্কে হানা দেয়। তীব্র অপরাধ বোধে মস্তক নত করে দাঁড়িয়ে থাকে। ইহান 3 সেকেন্ড আগে অবধি চাপা রাগ নিয়েছিল সেদিন রাতে প্রেরণার ভাইয়া সম্বোধনে, তবে এখন নেই। হেমন্তের হিম সকালের মিঠা রোদের ঝিলিকে ওই সমুদ্র নীলার মুখটার দিকে বেহায়ার মতো তাকিয়ে থাকে ইহান তাজওয়ার মির্জা পা থামিয়ে। প্রেরণা মনে মনে শ্বাস ফেলে আওড়ায়, আল্লাহ, এই লোকের খপ্পরে পড়তে চাই না আজ, এই লোকের থেকে বাঁচিয়ে নাও। ইহান বলে উঠল, কেমন আছেন? কোথাও যাচ্ছেন? হ্যাঁ, ওই শুদ্ধকে স্কুল থেকে আনতে। মিস জেনি অসুস্থ। ও আচ্ছা, চলুন আমি নামিয়ে দিচ্ছি, ওদিকেই যাচ্ছি। এই ভয়টাই পাচ্ছিল প্রেরণা। মিনমিনে স্বরে বলল, আমি অটো নিয়ে নিব। কেন, আমার থেকে লিফট নিলে কি অসুবিধা? অসুবিধে অনেক। প্রেরণা সেসব উচ্চারণ করল না, শুধু বলল, রোজ রোজ কত লিমিট। রোজ রোজ নিলে কি? আমাদের সম্পর্ক তো দেয়া নেয়ারই। চমকে উঠল প্রেরণা, হতভম্ব গলায় বলল, দেয়া নেয়ার সম্পর্ক মানে? ইহান স্বাভাবিক গলায় বলল, আপনি আমাদের আপনার বোন দিয়েছেন, আমরা নিয়েছি। আমরা আপনাকে আমাদের বোন দিয়েছি, আপনি নিয়েছেন, ভুলে গেলেন? ও। শাড়ির আঁচলে কপালের ঘাম মুছে হাঁপ ছাড়ে প্রেরণার। তো উঠুন। প্রেরণা উঠবে না, গো ধরে রেখেছে। ইহান শান্ত স্বরে আওড়ায়, অটো স্ট্যান্ড থেকে সব অটো ভাগিয়ে দেব, আই সোয়ার। আশেপাশে তাকিয়ে প্রেরণা দাঁতে দাঁত চেপে উঠল। মনে মনে সিদ্ধান্ত নিল আজ খোলসাভাবে আলাপ করবে, নয়তো লোকটা বাড়ছে খুব। ফ্রন্ট মিররে আর চোখে বার কয়েক দেখে প্রেরণাকে ইহান। প্রেরণা ওসব বোঝে। ভেতরে ভেতরে হাঁসফাঁস করে কিছুক্ষণ, অবশেষে মুখটা খোলেই। ইহান, বলুন। আমরা আত্মীয়, রাইট? আত্মীয়ের উপরে আত্মীয়। তো আপনি বোঝেন না আপনার এমন অবুঝপনা এবং বাড়াবাড়িতে হয়তো বা এই সম্পর্কে প্রভাব পড়তে পারে? এটা কি উচিত? আপনি কেন করছেন এসব? কি করছি আমি? আপনি খুব ভালো করে জানেন আপনি কি করছেন। হুট করেই গাড়ি থামিয়ে দিয়ে ইহান গাড়ির জানালা লক করে দেয়। প্রেরণা ঠোক গিলে বলে, কি করলেন এটা? কেন করলেন? আপনার সাথে এখন ঝগড়া করব আমি, আওয়াজে যাতে গাড়ির বাইরে না যায় সেজন্য লক করেছি। শান্ত স্বরে ইহান বলতেই প্রেরণা রাগ উঠিয়ে দরজা খোলার চেষ্টা করলো। ইউ আর টু মাচ। আপনি বসুন, ভালোভাবে বসুন এখন। প্রেরণা ভীষণ ক্ষেপেছে, চাপা রাগ দেখিয়ে বলছে, আপনি অসম্ভব বাড়াবাড়ি করছেন জানেন। এমন একটা সম্পর্ক আমাদের যেখানে দুজন দুজনকে কখনো এড়াতে পারবো না, ভবিষ্যতে চাইলেও। সেখানে এসব করে মানুষ তো একটু বোঝে। আপনি দিন দিন অবুঝ হচ্ছেন। কি বুঝবো? আমি আপনার কুটুম, আপনার ভাইয়ের জ্যাঠান এবং আপনার বোনের বড় ননদ। আপনি কি করে আমার সাথে এমন? এবার ঘুরে তাকাই ইহান প্রেরণার দিকে। আচমকাই প্রেরণা থেমে গিয়ে ইহানের চোখ দেখল। ওই চোখে না রাগ না অন্য কিছু, চোখ দুটো ভীষণ শান্ত, গলার স্বরও শান্ত। আস্তে ধীরে প্রেরণার চোখে চোখ রেখেই বলে, আপনি আমার বোনের ননদ, ভাইয়ের জেঠান তো পরে। আপনি আগে আমার পছন্দের মানুষ, এবং আমি কোনো ইম্যাচিওর স্টুপিড নই, ঠিক আছে? এটা ইনু প্রীতমের বিয়ে নয়, তারও আগের কাহিনী। কখন বলবো আমার না ঠিক মনেও নেই কখন, তবে সব সময় বারবার প্রেমে পড়তাম আপনার, শুধুমাত্র এটাই মনে আছে। চুপ করে রইল প্রেরণা। ইহান বলতে থাকে, এটা প্রণমী ইরফানের নয়, এটা ইনু প্রীতমের নয়, এটা আমার অনুভূতি, যেটা আগে এসেছে, ওদের সব কিছুর আগে। সবাই সবার অনুভূতি জয় করলে আমি কেন বাড়াবাড়ি করব না? কেন কম্প্রোমাইজ করব কিছু সিলি এক্সকিউজ দিয়ে আত্মীয়তার? ইউ আর জাস্ট টু মাচ। অস্ফুটে বলল প্রেরণা। ইহানের রাগ বাড়ল, চিবিয়ে চিবিয়ে বলল, হ্যাঁ তাই আমি। আপনার সমস্যা কোথায়? ভালোবাসি ভালোবাসি বলে আপনার পেছনে গড়াগড়ি তো খাচ্ছি না, ইনফ্যাক্ট কিছুই করছি না, এরপরও সমস্যা কোথায়? এত ভয় কোথায় আপনার? কেন? ধৈর্যের বাঁধ ভেঙে ইহান চেঁচাচ্ছে। প্রেরণা চুপ করে দেখে লোকটাকে, কিছু পলক বাদে বলে,
আমি কেন ভয় পাচ্ছি তা আপনার আজকের এই বেপরোয়া স্বভাবটাই বলে দিচ্ছে। শুধু একটা কথাই বলবো, এসবে যদি এক্ষুনি লাগাম না টানেন তবে বিপদ। খুব বিশ্রী ঝামেলায় ফাঁসিয়ে দেবেন আমাকে। অতি দ্রুতই আপনার ভাবভঙ্গি বলে দিচ্ছে। অথচ আপনি কথা দিয়েছিলেন আপনার জন্য আমার মানহানি হবে না কখনো। ইহান প্রসঙ্গ এড়িয়ে যায়। ঘাড় ঘুরিয়ে চোয়াল শক্ত করে গাড়ি স্টার্ট করতেই প্রেরণা কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলে ওঠে, প্লিজ আমাকে এখানে নামিয়ে দিয়ে যান, আমি অটো নিয়ে চলে যাব। ইহান যেন শুনছেই না, মনোযোগী দৃষ্টি দিয়ে রেখেছে সামনে, শক্ত দুটো হাত রেখেছে স্টিয়ারিংয়ে। প্রেরণা চেঁচামেচি করে না, শুধু হাঁপ ছেড়ে বলে, আপনি সুযোগ নিচ্ছেন আমার নিরাপত্তার ইহান। সামান্য হাসে এবার ইহান, পরপর মুখটা গম্ভীর করে ভরাট স্বরে বলে, তো চেঁচান, কে বারণ করেছে? দাঁড়ান, আমি জানালা খুলে দিচ্ছি। ইহান সত্যি সত্যি জানালা খুলে দিলে প্রেরণা মুখ ঘুরিয়ে চুপচাপ বসে থাকে কপাল কুঁচকে। আবারও নীরবতা ঘিরে ফেলে দুজনকে। গাড়ি রেডিও কলোনির মোড় ঘুরতেই ইহান নীরবতা ভাঙে, গমগমের স্বরে সরল সুরে বলে, আমি একজনকে পছন্দ করি, ভীষণ পছন্দ করি। স্পষ্ট করে বলতে গেলে আই এম ম্যাডলি ইন লাভ উইথ দ্যাট লেডি। একজন সুপুরুষ হিসেবে আমি অবশ্যই চাইবো তাকে পাওয়ার জন্য সব করতে, লাইক বাড়াবাড়ি, ছ্যাবলামি, আপনার ভাষায় অবুঝপনা, আমি এসব করবই। এসবে যদি তারও অসুবিধা হয় সে তার মতো পদক্ষেপ নিক, লাইভে গিয়ে আমার নামে কমপ্লেন করুক, আমাকে জেলে ভরুক, ভরা বাজারে আমায় গণপিটুনি খাওয়াক, আমি তো আপত্তি করছি না। প্রেরণা সিটে গা এলিয়ে বসেছিল, হঠাৎ তেতে উঠল এমন ফাজলামি ধরনের কথায়। খুব চালাক আপনি, তাই না? আপনি খুব ভালো করে জানেন আমি আপনার সাথে বেয়াদবি করতে পারবো না। আমি অমন মেয়ে নই যে পছন্দের মানুষদের প্রতি খুব কড়া হব। এই সুযোগটাই আপনি নিচ্ছেন, কি মজা পাচ্ছেন জানি না। আমি আপনার পছন্দের মানুষ বুঝি। বুক হাসি হাসি করে ইহান জানতে চাই উৎসুক হয়ে। প্রেরণা হতাশ গলায় বলে, আপনি দুদিন আগেও এমন ছিলেন না ইহান। আপনি ভাইয়া কেন ডাকবেন আমায়? কড়া গলায় ইহান জানতে চায়। তো সেটাই তো হন। জোর দিয়ে বলে প্রেরণা, নো, অ্যাবসলিউটলি নট। আমার 3টা বোন আছে, হ্যাঁ, এবং ফার্দার এই ধরনের ফালতু ট্রিক আমার সাথে চালাবেন না। আমাদের বংশের রক্ত অতটা ভালো নয় কিন্তু প্রেরণা, আমরা সব সহ্য করতে পারি, অপমান না। এসব লেম ট্রিক ছেলে উল্টো আমায় খোঁচাচ্ছেন আপনি। ভীষণ ঠান্ডা ইহানের কণ্ঠস্বর। সেদিন রাতের সেই রাগটা অবশেষে উগড়ে দিল। প্রেরণা হতবিহ্বল হয়ে শুধু আগাগোড়া পরিবর্তিত মানুষটিকে দেখছে, বিপরীতে কিছু বলছে না, তবে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছে আর এই লোকটার মুখোমুখি হবেই না সে আজ গেলে। একটা অজানা আতঙ্ক তাকে ক্রমশ গ্রাস করছে। এই খেপে যাওয়া লোকটা সর্বনাশের জন্য খেপেছে তার, প্রেরণার, দুজনের। একে প্রশ্রয় দিলে চলবে না। শুদ্ধ স্কুলের গেটের বাইরে চুপচাপ দাঁড়িয়ে আছে পিয়ন কাকার হাত ধরে, গোমরা মুখে। ইহান গিয়ে কোলে তুলে নেয় ছো মেরে ওকে। ইহানকে দেখে সেই মুখে সামান্য হাসি ফুটল। সে এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজছে দেখে ইহান বলল, কাকে খুঁজছো? রেখা, ওকে দেখাতে চাই তোমাকে। ওকে তোমার কথা বলি, ও তোমার মাসল দেখতে চায়। আচ্ছা, আমি আরেকদিন আসবো, তখন দেখিও। তবে বাচ্চা, এত হালকা হয়ে গেলে কেন তুমি? এমন হলে তো ক্যাপ্টেন বাংলাদেশ হতে পারবে না। প্রেরণা দুর্বল ভঙ্গিতে হেঁটে গিয়ে শুদ্ধকে নিতে চাইল ইহানের কোল থেকে। ধন্যবাদ লিফটের জন্য, আপনি এখন যান। ইহান দিল না, প্রস্তাব দিল, আমি পৌঁছে দেই বাড়িতে। না। কিছুক্ষণ দুজনে আলতো টানাটানি করলো শুদ্ধকে নিয়ে। শুদ্ধ মজা পাচ্ছে ব্যাপারটাতে, সে খিলখিলিয়ে হাসছে। পুরুষালী শক্তির কাছে প্রেরণা অপারগ, তার উপর শুদ্ধটা ইহানের ন্যাওটা, শক্ত করে গলা জড়িয়ে ধরেছে ইহানের। প্রেরণা হাল ছেড়ে দিয়ে থমথমে মুখে আবারও গিয়ে বসলো ইহানের গাড়িতে। ইহান পাশের একটা শপ থেকে আইসক্রিম কিনে শুদ্ধকে নিয়ে বসে গাড়ি স্টার্ট করতেই প্রেরণা ক্লান্ত গলায় ডেকে ওঠে, ইহান। বলুন, শুনছি। কাঁপছে প্রেরণার গলা, এক প্রকার হাঁসফাঁস করে উঠে বলে, শুনুন। বলুন না। আপনার শুদ্ধর প্রতি এই এত অগাধ স্নেহের পেছনে যদি নির্দিষ্ট কোনো উদ্দেশ্য থাকে তবে আমি অনুরোধ করব, প্লিজ এটা করবেন না। আপনাকে বুঝতে হবে ও একটা বাচ্চা যে কখনো বাবাকে পায়নি।
কথাগুলো বলতে বলতে ভেঙে চুরে আসে প্রেরণার শরীর। আবারও ইহান গাড়ির ব্রেক কষে। শুদ্ধের সামনে এসব কথা আলোচনা করতে স্বস্তি পাচ্ছে না ইহান, তাই শুদ্ধের হাতে নিজের ফোনটা দিয়ে দেয় গেম খেলতে। তারপর প্রেরণাকে বলে, গাড়ি থেকে নামুন। রাস্তায় জায়গায় জায়গায় পানি জমেছে। প্রেরণা শাড়ি সামলে ইহানের পিছনে এসে দাঁড়ায়। একটা গাছের সাথে প্রেরণার উদাস চোখে, একটা গাছের সাথে হেলান দিয়ে বুকে হাত বেঁধেছে ইহান, দৃষ্টি প্রেরণার উদাস চোখে। প্রেরণা দম ফেলে আবারও বলে, ওর ছোট অবচেতন মন সবসময় বাবাকে খোঁজে এবং ওর আশেপাশে প্রীতম ছাড়া ঘনিষ্ঠ পুরুষ বলতে আপনিই আছেন কেবল। আপনি ওর এতটা নিকটে যান। আমি আর কাউকে আসতে দেইনি ওর আশেপাশে। শুদ্ধর বাবার মৃত্যুর পরে ওর জন্ম। ওর যখন 1.5 কি 2 বছর তখন থেকেই ওকে আমি সামলে সামলে রেখেছি। একবার একটা কেলেঙ্কারি হয়েছিল। আমার কাজিনের হাজব্যান্ড ওকে খুব আদর দিত। এক পর্যায়ে ওই অতটুকু ছেলেটা তাকেই বাবা ডাকতে শুরু করেছিল। তারপর থেকে যে কোনো ধরনের প্রীতিসুলভ স্নেহের সান্নিধ্যে ওকে আমি যেতে দেই না। আমার ছেলেটা বড্ড ফাঁকা ইহান। ওর মস্তিষ্কে প্লিজ ভুলভাল কিছু ঢোকাবেন না। ও কষ্ট পাবে পরে। আপনাকে বুঝতে হবে এটা। তো আমি তো বুঝতেই চাই। ধীর স্থির জবাব ইহানের। প্রেরণা চোখ তুলে তাকায়। ইহান বলতে থাকে, শুদ্ধর বাবা নেই, এটাই তো আমি বুঝে নিতে চাই আজীবনের জন্য। ধরপড়িয়ে কাঁপছে প্রেরণা। ইহান দেখছে শক্তপোক্ত ভদ্রমহিলার ভঙ্গুর দশা। আচমকা প্রেরণার ফোনটা বেজে উঠলে সে রিসিভ করে কানে চেপে ধরে। ইহান নেট ইমেজ দেখতে থাকে তাড়িয়ে তাড়িয়ে। প্রাপ্তবয়স্ক সুশ্রী মুখটাতে নারী সুলভ আভিজাত্য। ওপাশ থেকে কেউ কিছু বলতেই প্রেরণা দুর্বল কণ্ঠে জবাব দেয়, ক্যাটারিং সার্ভিসের অফিসে বিকেলে বসবো সাব্বির। আমি বাড়িতে যাচ্ছি, দুপুরে খেয়ে আসবো। এখন ক্লান্ত, তুমি সামলে নাও এখন। কল কেটে দিতেই ইহান ঠান্ডা সুরে বলে, শুদ্ধ ফাঁকা। আপনি ফাঁকা নন? এই প্রশ্নটিতে চমকালেও প্রেরণা কোনো প্রতিক্রিয়া দেখায় না। চুপচাপ গাড়ির দিকে যাওয়া ধরলে ইহান হাত বাড়িয়ে ওর পথ আগলে নেয়। প্রেরণা ক্লান্ত বিরক্ত হয়ে সরাসরি তাকায় ইহানের চোখে। লোকটার চোখে কেমন আকুলতা, সেই আকুলতা কণ্ঠেও প্রকাশ পায়। লম্বায় প্রেরণা ওর বুক সমান, মস্তক নত করে বলতে থাকে, এই যে এত পরিশ্রম করেন প্রেরণা, আই সোয়ার এসব কিচ্ছু করতেই দেব না আপনাকে। খুব আরামে রাখবো। আপনার ওই পরিশ্রমী দুটি হাতের কাজ হবে শুধু আমাদের বাচ্চাদের বড় করা, আমাদের সহ্য করা। লোকটার লাগাম ছাড়া কথায় প্রেরণার মাথা দুলিয়ে উঠছে। কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না সে। আর 1 মিনিটও না দাঁড়িয়ে গাড়িতে গিয়ে বসে পার্স থেকে হেডফোন বের করে কানে লাগিয়ে সিটে হেলান দিয়ে বসে থাকে সে। বেলা 3:30 তখন। চেয়ারে বসে ঘুমোচ্ছে প্রেরণা। ইরফান ঢুকেই হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। পাশে দাঁড়িয়ে থাকা অ্যাসিস্ট্যান্ট কিন্তু ফিসফিসিয়ে বলে, এটা স্বাভাবিক ঘটনা ম্যাম, অফিসে রোজ ঘুমায়। অন্তর ডাকাডাকিতে ঘুমে ঢুলু ঢুলু চোখ খুলে চোখের সামনে ইরফানকে দেখতে পেয়ে লজ্জিত ভঙ্গিতে হাসলো। দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, এসো। কতক্ষণ দাঁড়িয়েছিলে? বাড়িতে যাওনি এখনো? আজ শেহার পান চিনি না? আমিও যাব, সন্ধ্যা হবে আমার। অফিস থেকে দ্রুত বেরিয়েছে আজ ইরফান। চেয়ার টেনে ক্লান্ত ভঙ্গিতে বসতে বসতে বলল, আপনাকে ক্লান্ত লাগছে আপু? তোমাকেও। বলেই প্রেরণা অ্যাসিস্ট্যান্টকে আইসক্রিম অর্ডার করে ইরফানের দিকে তাকিয়ে হাসে। টেবিলের ওপর একটা ফাইল। ইরফান কৌতূহলী হয়ে সেখানে তাকিয়ে আছে দেখতে পেয়েই প্রেরণা বলে ওঠে, অন্ধ বউকে সামলানো খুব ভারী পড়ে গিয়েছে 7 দিনে। ইরফান শান্ত স্বরে জবাব দেয়, মনের মধ্যে কেমন বাসনা তৈরি হয়েছে ও আমাকে দেখুক। প্রেরণা ফাইলটা ঠেলে ইরফানের সামনে দিয়ে বলে, অ্যাক্সিডেন্ট থেকে আজ অবধি সকল ট্রিটমেন্টের হিস্ট্রি এখানে আছে। দেশের নাম্বার 1 আই স্পেশালিস্ট দেখেছে ওর ব্যাপারটা। সাধারণ অ্যাক্সিডেন্টে চোখ গেলে চোখ ফিরে পাওয়া যায়, তবে এটা সাধারণ কর্নিয়া প্রতিস্থাপনের বিষয় নয়। ওর ড্যামেজ হয়েছে ভেতর থেকে। 5 জন স্পেশালিস্ট মিলে বসে আলোচনা করেছে। ইউএসের ডক্টরদের সাথে কনসাল্ট করেছে। প্রণমীর যখন 10 বছর বয়স তখন শুদ্ধর বাবা এটা নিয়ে ব্যাপক ছোটাছুটি করেছে। তারপর হঠাৎ শুদ্ধর বাবা মারা যান এবং প্রীতম আর আমি পরে পেরে উঠিনি। চোখ ভালো হবার সম্ভাবনা নেই বললেই ধরতে পারো। স্বামী হিসেবে মনে আফসোস থেকে যাবে তোমার।
তাই ঘাটাঘাটি করতে চাইলে করতে পারো, তবে লাভ হবে না। কথাগুলো বলেছে প্রেরণা মুখস্থ বলে যাওয়ার মতো। নিরুদ্বেগ ভাব নিয়ে ইরফান শুধু শুনেছে, হাত বাড়িয়ে ফাইলটা নিয়ে দেখছে। প্রেরণা পরিবেশটাকে একটু হালকা করতে চেয়ে প্রসঙ্গ পাল্টে বলে, এমনিতে খুব লক্ষ্মী মেয়ে, তুমি ভালোবাসায় মুড়িয়ে রাখলেও সর্বোচ্চ চেষ্টা করবে তোমার জন্য জান দিয়ে দিতে। এটাই দাম্পত্যের সৌন্দর্য। হোপ আমার বোনটা এসব নষ্ট করবে না। আপনি আমার উপর ভরসা পাচ্ছেন না আপু? পাচ্ছি, সেজন্যই একটা ছোট্ট সাজেশন দিচ্ছি। এসবের পেছনে সময় টাকা নষ্ট করো না তুমি, লাভ হবে না। দুজনে সুন্দর একটি সংসার গঠন করো। ওর দুনিয়াটা তোমার ওই শুদ্ধ কামরাটাই থাকুক। দুনিয়াটা যদি স্বামী কেন্দ্রিক, স্বামী নির্ভরশীল হয়, সেটা নারীর কোনো ব্যর্থতার কথা না। ওর কান্না দেখে তুমি হতাশ হও না। তুমি তোমার মতো ওকে আগলে রাখো। এক জীবনে সব পেতে হবে এমন কোনো কথা নেই। ও যা পায়নি সেসব নিয়ে না ভেবে ওর যা যা আছে, যা পেয়েছে সেসব নিয়ে মাতিয়ে রাখো। আজ সেহাকে আনুষ্ঠানিকভাবে দেখতে আসবে উজ্জ্বল এবং তার দাদু নিজাম মাহমুদ। এই পরিবারটি খুবই ছোট, 2 সদস্যের। পাত্রী দেখাশোনা করার মতো ব্যক্তিগত পারিবারিক ব্যাপারে অহেতুক বাইরের স্বজন টানতে নারাজ নিজাম মাহমুদ। সেহা বিষয়টা শুনেই স্বস্তি পেয়েছে। বড়দের মুখের উপর এমনিতেই সে ততটা কথা বলতে পারে না। লোকটার সাথে যতটুকু ফ্রি হয়েছে। তবে যদি আজ সেকেলে মেয়েদের মতো শাড়ি পরে ঢ্যাং করে পাত্রপক্ষের সামনে যেতে হতো, তবে লজ্জায় মরে যেত সেহা, হতাশ হতো। বাড়িতে সেহার পানি চিনি উপলক্ষে উৎসব আজ। সেহার 3 মামি রান্নাঘরে উপুর হয়ে ব্যস্ত। আজকের অনুষ্ঠানের প্রধান মেনু পিঠা। সেহার দাদু বাড়ি বরিশাল, উজ্জ্বলদের আদি নিবাসও বরিশাল। আলো শুনেছে এসব অনুষ্ঠানে নাকি হরেক রকম পিঠা করা হয়। অফিস থেকে ছুটি নিয়েছে বাড়ির সবাই, ইরফান ব্যতীত। পাত্রপক্ষ আসবে আসর বাদ, গল্প করবে, ঘরোয়া পরিবেশে আলোচনা হবে। মাগরিব বাদ ছেলে মেয়ে উভয়কে আংটি পরাবে যদি তাদের সাই থাকে। শান্ত ছটফট করছে একমাত্র মেয়ের পানি চিনি নিয়ে। কতক্ষণ স্বামীনদের 3 ভাইয়ের কাছে গিয়ে জানতে চাইছে আর কি বাজার করতে হবে। কতক্ষণ রান্নাঘরের সম্বন্ধী বৌদির কাছে গিয়ে গল্প করছে। আলো শেষে তিতি বিরক্ত হয়ে তাকে ঠেলে বসার ঘরে বসিয়ে হাতে 1 গ্লাস ঠান্ডা লেবুর শরবত ধরিয়ে দিয়ে বলে, বসে বসে এটা খান শান্ত ভাইয়া, আমরা সবাই আছি। ভীষণ আবেগী হয়ে পড়েছে সোহানুর ইসলাম শান্ত। আসলে সবটাই নিজের স্ত্রীর রেখে যাওয়া ধন সেহার কথা চিন্তা করে। মেয়ের প্রতি যদি কোনো অন্যায় করে বসে, তবে আসলে ঠিক আগে সেহাকে সাজাতে বসেছে ইনু এসেছে সকালেই, সাথে এনেছে শুদ্ধকে। তার শ্বশুর বাড়ির সকলেই নিমন্ত্রিত। প্রেরণা আর প্রীতম আংটি বদলের ঠিক আগেই চলে আসবে সন্ধ্যায়। ইনুর ঘরে চটলা মেয়েদের। সেহাকে মাঝখানে বসিয়ে চারিপাশে চটলা পাকিয়ে বসে আছে ইনশিরাহ, ইনু আর প্রণমী। সেহা ভিডিও কলে কথা বলছে মঈনের সাথে। মঈন বান্দারবান ফিরে গিয়েছে 7 দিন। জিজের থেকে দোয়া নিতে কল করেছে সেহা। এদিকে ওকে নিয়ে চলছে গবেষণা। একটা নীল সালোয়ার স্যুট আর সামান্য অলংকার প্রসাধনীতে খুব চমৎকারভাবে সাজিয়ে ফেলল ইনু। কল কেটে সেহা প্রণমীকে দেখে। ভাবি, তুমি সাজবে না? প্রণমী গুটিয়ে বসেছিল এতক্ষণ। সেহার কথায় মিনমিনে স্বরে বলে, আমি কিভাবে সাজবো? বড় বড় 2টো ঝুমকা ওর হাতে তুলে দিয়ে সেহা হাসে, বলে, এটা পরিয়ে দাও তুমি। প্রণবী উচ্ছ্বসিত হয়ে এগিয়ে বসে। দোলচোরা পরিয়ে দিতেই তার ডাক পড়ে বাইরে। তার শাশুড়ি ডাকছে। প্রণবী উঠে এগিয়ে এসে সাড়া দেয়, জি মা। ঋতু দরজায় দাঁড়িয়ে তাড়াহুড়ো ভঙ্গিতে বলে, কি হয়েছে তোমার আপুর সাথে? কি যেন মিস জেনিকে নিয়ে আসে। মা, বড়রা সবাই ফোনে বলল তো, আপু অবশ্যই আসবে, আমার বলার প্রয়োজন নেই। ঋতু মুখ বিকৃত করে বলে, সবাই বললেই তোমার আপু শোনে নাকি? তোর তো ব্যাপার স্যাপারে আলাদা।
মুখটা মলিন হয় প্রণমীর হঠাৎ। ঋতু শাশুড়ি হিসেবে তার কাছে চমৎকার, একদম মায়ের মতো আদর করে। মেয়েকে নয় সেসব, ভীষণ যত্ন করে। তবে আপুর প্রসঙ্গ উঠলেই কেমন কঠিন কঠিন কথা শোনায় প্রণমীকে। সেদিনের সেই অপমান এখনো ভোলেনি তার শাশুড়ি। প্রণমী বুঝলেও জবাব দিতে পারে না, কাউকে বললেও পারে না এসব গোপন কথা, এমনকি ওই লোকটাকেও না। সে একা একা মন খারাপ করে থাকে। প্রণমী ঘুরে দাঁড়াতেই ঋতু বলতে থাকে, তুমি বসে আছো কেন? আবারও দাঁড়াই প্রণমী, বলে, কি করবো মা? শ্বশুর বাড়িতে এই পর্যন্ত প্রণমী কোনো কাজ করেনি, সেই যোগ্যতাই তো তার নেই। কাজ নিয়ে খোটা শুনলে সে ভীষণ কষ্ট পাবে। এসব তখন আপু ভাইয়ার সাথেও বলতে পারবে না সে, কারণ এই জীবন সে নিজে বেছেছে। সত্যি বলতে এই জীবনের প্রতি প্রণমী দায়বদ্ধ। সেই ভাবনা থেকে রোজ সকালে বরের জামা কাপড় বের করে দেওয়া, বরের প্ল্যান্টসগুলোতে পানি দেওয়া, কিংবা বরের প্রশস্ত বুকটাতে লুকিয়ে রোজ ঘুমানোর মতো স্ত্রী দায়িত্বগুলো প্রণমী পালন করার চেষ্টা করে। তবে বাড়ির কাজের বেলায় কি করবে সে? ওর বেজার মুখটা দেখে ঋতু হাসলো, বলল, নিচে এসো, খাবারে নুন চিনি টেস্ট করতে হবে। এসো এসো।